তো হ্যালো বন্ধুরা, তোমরা যারা এখনো গ্রেট রুলারের এপিসোড নাম্বার 20 দেখোনি তো কি করছো, কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই এপিসোড নাম্বার 20 দেখে আসো। আর সেটা আমি আমার সেকেন্ড চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে মুচান ট্রায়াল দেওয়ার জন্য চলে গিয়েছিল সেই ট্রায়ালের ভেতরে, আর মুচানের সঙ্গে ছিল তখন ইউরেন। আর সেখানে যাওয়ার পর তাদের সামনে একের পর এক বিপদ আসতেই ছিল, এমনকি কিছু কিছু কাল্টিভেটরও তাদের উপর অ্যাটাক করছিল। আর তখন আমরা দেখেছিলাম যে মুচান একটা বন পেয়েছিল যেটাকে সোভারেন বন বলা হচ্ছিল। তার পাওয়ার ছিল অনেক বেশি, যার কারণে সেই অ্যাটাক গুলো হচ্ছিল। এবং সেখান থেকেই আজকের এপিসোড শুরু হয়। আজকের এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অনেক কষ্টের পর মুচান অবশেষে সোভারেন বনটিকে নিজের দখলে নিতে সক্ষম হয়েছে। মুচান তখন অবাক হয়ে বলে, আমি কল্পনাও করিনি যে এই টর্নেডো অ্যাটাক গুলো আসলে এই সোভারেন বনের কারণেই তৈরি হচ্ছিল। একটা বন থেকে এমন ভয়ঙ্কর অ্যাটাক তৈরি হওয়া সত্যিই অবিশ্বাস্য। ভাগ্য ভালো আমার যে আমার ব্ল্যাক পেপার এই সোভারেন বনটাকে কিছুটা স্থিতিশীল করে দিয়েছিল, তাই আমি এটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। না হলে এই সোভারেন বনই আজ আমার জীবন শেষ করে দিত। আর এখন যেহেতু আমি এটাকে নিয়ন্ত্রণে এনেছি, সব টর্নেডো অ্যাটাক ধীরে ধীরে এখন দুর্বল হয়ে যাবে। অন্যদিকে ইউরান তখনও সেই শত্রুদের সঙ্গে লড়াই করছিল যারা মুচান ও তাকে হত্যা করতে এসেছিল। বাকি সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল, কেউ ট্রেজার সংগ্রহ করছিল, কেউ নিজের পাওয়ার বাড়ানোর সুযোগ খুঁজছিল। ইউরান মনে মনে তখন বলে, মুচান যে কোনো মুহূর্তে টর্নেডো এর ভেতর থেকে বেরিয়ে আসতে পারে, ততক্ষণ পর্যন্ত আমাকে শত্রুদের মনোযোগ অন্যদিকে রাখতে হবে, না হলে ও বের হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই মিলে ওর পেছনে লেগে যাবে ওকে মারার জন্য। এই কথা ভাবতে ভাবতেই তখনই সেই টর্নেডো গুলো পুরোপুরি মিলিয়ে যায়। আর টর্নেডো শেষ হতেই সব শত্রু একযোগে মুচানের দিকে ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলার জন্য। ইউরান তখন তাদের থামানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তারা তাকে সরিয়ে দিয়ে মুচানকে বলে, অনেক পালিয়েছিস, কিন্তু এবার আর বাঁচতে পারবি না, তুই তুই আমাদের হাতেই এবার মারা যাবি, আজ তোকে কোনোভাবেই ছাড়বো না আমরা। মুচান তখন তাদের একদম মধ্যখানে আটকে পড়ে যায়, দুই দিক থেকেই তাকে ঘিরে ফেলা হয়। তখন তারা একে অপরকে বলতে থাকে, আজ যদি আমরা মুচানকে পালাতে দেই তাহলে বড় বিপদ হবে আমাদের জন্য, ওকে মারার এমন সুযোগ আবার নাও আসতে পারে আমাদের কাছে, এই সুযোগ আমরা কোনোভাবেই হাতছাড়া করতে পারি না। এরপর তারা সরাসরি মুচানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তারা বলতে থাকে, যখন তুই হ্যাভেনলি স্পিরিচুয়াল রোড এ গিয়েছিলি, জানিস তুই সেখানে কি করেছিলি? হয়তো তুই ভুলে গেছিস, কিন্তু আমরা সব মনে রেখেছি। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি এরা কোনো নতুন শত্রু নয় মুচানের, এরা বহু পুরনো শত্রু। আজ তারা এসেছে পুরনো হিসাব চুকাতে, মুচানকে মেরে তারা তাদের পুরনো বদলা নেবে। ওদের লড়াই দেখে তখন আশেপাশের লোকেরা খুবই খুশি হয়ে যায় এবং তারা বলতে থাকে, চমৎকার ফাইট, ওদেরকে নিজেদের মধ্যে লড়তে দেওয়াই ভালো। এখানকার সবচেয়ে শক্তিশালী লোকগুলো যদি একে অপরের সাথে ফাইট করে নিজেদেরকে মেরে ফেলে, তাহলে বাকি সব ট্রেজার সহজেই আমাদের হাতে চলে আসবে, আমাদের কোনো ঝুঁকি নিতে হবে না ট্রেজার কালেক্ট করার জন্য। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় বুশেং, আর যাকে আমরা গত এপিসোডে দেখেছিলাম যে একটা ছোট্ট মেয়েকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল, এই সেই বুশেং এসেই সেই শত্রুদের অ্যাটাক থামিয়ে দেয়। এবং তখন সেই শত্রুরা অবাক হয়ে বলে, কি তুই মুচানকে বাঁচাতে এসেছিস? এটা কিভাবে সম্ভব? আর তুই কি ভাবছিস তুই এখানে এসে আমাদেরকে থামিয়ে দিতে পারবি, আমাদের হাত থেকে মুচানকে রক্ষা করতে পারবি? এই কথা শোনার পর বুশেং শান্তভাবে উত্তর দেয়, মুচানের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি এটা মেনে নিতে পারি না যে কয়েকজন মিলে একজন নির্দোষ মানুষকে আক্রমণ করবে, তাই আমি এখানে এসেছি ন্যায়ের পক্ষে দাঁড়াতে। সে শর্ট করে একটা কথা বলে দেয় যে যে সঠিক আমি তারই পক্ষে থাকবো, এখন তোমরা সঠিক হলে আমি তোমাদের পক্ষে থাকবো, আর যদি মুচান সঠিক হয় তাহলে আমি মুচানের পক্ষে থাকবো। আর এরপরই ইউরান দ্রুত মুচানকে বলে, মুচান যেখানে স্পিরিচুয়াল এনার্জি পাওয়া যায় তুমি আগে সেখানে যাও, আমি পরে এসে তোমার সঙ্গে সেখানে যোগ দেব। মুচান মাথা নেড়ে সম্মতি জানায় এবং সেখান থেকে চলে যায়। বুশেং সামনে এগিয়ে এসে বলে, তখন তোমরা অনেক বড় বড় কথা বলছো, এখন দেখি আমার সামনে তোমরা দাঁড়ানোর সাহস পাও কিনা, আমার সামনে তোমরা দাঁড়িয়ে থাকতে পারো কিনা, এতটা পাওয়ার তোমাদের আছে কিনা। তখন বুশেং পুরোপুরি প্রস্তুত হয়ে যায় ফাইটের জন্য। আর ওই শত্রুরাও তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে বুশেং এর উপর, কিন্তু তারা যতই অ্যাটাক করুক না কেন বুশেং এর গায়ে একটি আঘাতও লাগাতে পারে না। তারা খুবই কমজোর ছিল বুশেং এর সামনে, আর বুশেং এর শক্তি ছিল সত্যি অবিশ্বাস্য। তারপর বুশেং নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে সেই শত্রুদের নির্মম ভাবে পেটাতে শুরু করে। দুজনেই তখন আতঙ্কে একদম স্তব্ধ হয়ে যায়। তারা মনে মনে ভাবতে থাকে, এই বুশেং আসলে কতটা শক্তিশালী, তার ক্ষমতার সীমা আদৌ কি আছে? আর তারপর তাদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়ার পর বুশেং ঠান্ডা গলায় শুধু বলে, এখনো কি আমার বা মুচানের সঙ্গে লড়তে চাও তোমরা? তোমাদের গায়ে কি এখন এতটা শক্তি বাকি আছে? যদি চাও তাহলে আমি আরো কঠিন ভাবে আঘাত করব তোমাদেরকে। এই কথা শোনার পর তারা বুঝে যায় যে এই জন্মে বুশেংকে হারানো তাদের পক্ষে আর সম্ভব নয়, তাই সেখান থেকে তারা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, কারণ এখন যদি তারা না পালায় তাহলে সামনে আরো অনেক বড় বিপদ হবে তাদের। এরপর আমরা আবার মুচানকে দেখতে পাই, সে একা বসে সেই সোভারেন বনটিকে গভীরভাবে বোঝার চেষ্টা করছে, আসলে এই জিনিসটা কি আর আমি কিভাবে এর শক্তি ব্যবহার করতে পারবো। এভাবেই পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ সেই সোভারেন বন এর নিজস্ব জগতের ভিতরে প্রবেশ করে এবং মনে হচ্ছিল এটি যেন ওই বন এর স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। মুচান তখন বিস্ময় হয়ে বলে, মাত্র এতটুকু একটি বনের ভেতরেও পুরো একটি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড লুকিয়ে আছে, এর মানে এটাই দেখতে
দেখতে সাধারণ বন হলেও মোটেও এটি সাধারণ বন নয়। এক মুহূর্তের মধ্যেই সোভারেন বনের শক্তি মুচানের শরীরের সঙ্গে মার্চ হতে শুরু করে দেয় তখন, আর সেই সঙ্গে অসহ্য যন্ত্রণা আর পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ে মুচানের। ব্যথা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার সহ্য করা প্রায় অসম্ভব ছিল মুচানের জন্য। তখন মুচান যন্ত্রণায় কাতর হয়ে বলতে শুরু করে, আরে আমার সঙ্গে হচ্ছেটা কি? মনে হচ্ছে আমার পুরো শরীরটাই যেন এখন ফেটে যাবে। সোভারেন বনের যে শক্তি তার শরীরে প্রবেশ করছিল তার একটা বড় অংশ সরাসরি গিয়ে ব্ল্যাক পেপারের মধ্যে ট্রান্সফার হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে মুচান সঙ্গে সঙ্গে নিজের থান্ডার বডিকে সামান করে ফেলে। সে মনে মনে বলে, হয়তো থান্ডার বডি ব্যবহার করলে এই শক্তিটা সহ্য করতে পারবো কিছুটা আমি। আমার সাধারণ বডি এই পাওয়ার হ্যান্ডেল করতে পারছে না এখন, তাই আমাকে বাধ্য হয়েই এই থান্ডার বডিকে সামান করতে হলো, কারণ আমার সাধারণ বডির তুলনায় থান্ডার বডি অনেক বেশি শক্তিশালী, এটা হয়তো আমাকে বাঁচাতে পারবে। এই ভেবে সে থান্ডার বডিকে অ্যাক্টিভেট করে ফেলে। আর এর ফলে মুচানের কিছুটা উপকার অবশ্যই হয়। সোভারেন বনের শক্তির প্রভাব আগের তুলনায় কিছুটা কমে যায়, কিন্তু তবুও যন্ত্রণা এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তার প্রাণ বেরিয়ে যাবে। তবুও মুচান থামে না, সে দাঁতে দাঁত চেপে সব সহ্য করতে লাগে, কারণ তার একটাই লক্ষ্য সোভারেন বনের সমস্ত শক্তি নিজের শরীরের সঙ্গে পুরোপুরি মার্চ করা। সে জানতে চেয়েছিল যে এই বন তাকে ঠিক কতটা পাওয়ার দিতে পারে, আর সেই সত্য জানার জন্য যত কষ্টই হোক না কেন তাকে পিছু হটা যাবে না, তাই সে সকল কষ্ট সহ্য করতে থাকে। অন্যদিকে আমরা জিজুয়ানকে দেখতে পাই, সে তার মাস্টারের সঙ্গে কথা বলছিল। জিজুয়ান তখন বলে, স্পিরিচুয়াল এনার্জি অ্যাবজর্ব করার সময় খুবই শীঘ্রই শুরু হয়ে যাবে। আমার ধারণা মুচান ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। আমি আরো খবর পেয়েছি যে বিস্ট প্লেস এবং অন্যান্য শক্তিশালী লোকেরা ড্রাগন ডেমন প্লেসের সঙ্গে হাত মিলিয়েছে। ওরা সবাই মিলে মুচানকে হত্যা করার পরিকল্পনা করছে। যদি তারা সফল হয় তাহলে আমাদের আলাদা করে কিছুই করতে হবে না মুচানকে মারার জন্য। মুচান ফ্রিতেই মরে যাবে, আমাদের জন্য তো এটা একেবারে বোনাস হয়ে যাবে। মাস্টার তখন ঠান্ডা গলায় বলে, যে বোনাসের কথা তুমি বলছো সেটাই শেষ পর্যন্ত আমাদের জন্য বোঝা হয়ে যাতে না দাঁড়ায়। তোমার সত্যিই মনে হয় ওরা মুচানকে মেরে ফেলতে পারবে? আমার তো 1% বিশ্বাস হচ্ছে না যে ওরা মুচানকে মারতে পারবে। আমরা কতবার চেষ্টা করেছি কিন্তু মুচানকে মারা যায়নি, আমরা কখনোই মুচানকে মারতে পারিনি, তাই আমার মনে হয় না এবারও সে এত সহজে মরবে। মাস্টারের এমন কথা শোনার পরেও জিজুয়ানের মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল মুচানকে নিয়ে। তার কল্পনায় মুচান যেন সামনে দাঁড়িয়ে তাকে বলছে, কি হলো জিজুয়ান, প্রতিবারই তো আমাকে মারার পরিকল্পনা করিস তুই, কিন্তু প্রতিবারই তো তোর পরিকল্পনা একদম ব্যর্থ হয়ে যায়, তোর বিরুদ্ধে তোর পরিকল্পনা চলে যায়। আজ পর্যন্ত আমাকে আচর পর্যন্ত দিতে পারলি না তুই, তাহলে এখন কিভাবে ভাবছিস এত সহজে আমাকে মেরে ফেলবি? স্বপ্ন দেখা ভালো, তবে সেটা বেশি দেখা ভালো না, নিজের সামর্থ্য অনুযায়ী দেখাই ভালো। কল্পনার ভিতরে মুচান আরো বলে জিজুয়ানকে যে প্রতিবারই তোর হাতে আসে শুধু ফেলিয়ার, হ্যাভেনলি স্পিরিচুয়াল রোড এও তুই ব্যর্থ হয়েছিলি আমাকে মারতে। এই কথা শুনে জিজুয়ানে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সে চিৎকার করে বলতে শুরু করে, আমি এত দুর্বল নই যে তোর মতো একজনের কাছে হারবো, তোকে হারানো আমার বাম হাতের খেলা, দেখে নিস আমি তোকে হারিয়েই ছাড়বো। সে বাস্তবনায় নিজের কল্পনার ভিতরেই মুচানের সঙ্গে লড়াই করে চলেছিল সেখানে। জিজুয়ান তখন দাঁতে দাঁত চেপে আরো বলে, অনেক হয়েছে মুচান, এইবার সব শেষ হয়ে যাবে। আমি যখন আঘাত করব তোকে আর জীবিত রাখবো না, আমার এক আঘাতেই তুই শেষ হয়ে যাবি, তুই মরবি আর আমার হাতেই মরবি, এটাই কনফার্ম হয়ে গেছে। তোর সবচেয়ে বড় শক্তি হলো তোর পরিবার, তোর বন্ধু আর তোর আপনজন, কিন্তু এরাই তোর সবচেয়ে বড় দুর্বলতা। আমি যে শক্তি অর্জন করতে চাই সেটা পরিবার, বন্ধুত্ব আর ভালোবাসার থেকে অনেক ঊর্ধ্বে। ইমোশন মানুষকে শুধু দুর্বল করে দেয়, তাছাড়া আর কিছুই নয়। আর এই কথা শোনার পর মুচান ঠান্ডা গলায় শুধু বলে, জিজুয়ান তুই ভয় পাচ্ছিস, তোর ভয় হচ্ছে তুই হেরে যাবি। যদি সত্যিকারের আত্মবিশ্বাস থাকতো তাহলে এভাবে কথা বলতিস না। তুই জানিস হারার পর তোর কাছে কিছুই থাকবে না, তোর না আছে পরিবার, না আছে বন্ধু, না আছে ভালোবাসা, তোর কেউই নেই, তুই শূন্য। শুধু পাওয়ার নিয়ে কি করবি তুই? এরকম জীবনের মূল্যই বা কি? আমার মনে হয় তুই আসলে আমাকে হিংসা করিস, কারণ আমার কাছে সবই আছে, তোর কাছে কিছুই নেই। এই কথা শুনে জিজুয়ানের রাগ চরম পৌঁছে যায়। সে গর্জে ওঠে বলে, সময় আসুক দেখিস, আমি তোকে এমন শিক্ষা দেব যা তুই কখনো কল্পনাও করিসনি। তখন বুঝবি পরিবার আর আবেগ একজন কাল্টিভেটরের জন্য কত বড় বোঝা। আমি তোকে এমন ভাবে হারাবো যে তোর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরাজয় হবে তখন। জিজুয়ান নিজের কল্পনার মধ্যে ডুবে গিয়ে নিজেকেই উন্মুক্ত করে তুলেছিল। এই দৃশ্য দেখে তার মাস্টার উদ্বিগ্ন হয়ে বলে তখন, জিজুয়ান কি হয়েছে তোমার? হঠাৎ একদম চুপচাপ হয়ে গেলে কেন? সব ঠিকঠাক আছে তো? তুমি কি মুচানকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছো? জিজুয়ান তখন জবাব দেয়, না, আমি সারাক্ষণ ওর কথা ভাববো, ওরও এত মূল্য নেই মাস্টার। এই কথা শোনার পর তার মাস্টার তাকে বলে, আমি বুঝতে পারছি তুমি কাকে নিয়ে ভাবছো। শোনো, তুমি অত্যন্ত ট্যালেন্টেড একজন ছেলে, তাই তোমার মন স্থির রাখা খুবই গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিষয় তোমাকে ডিস্টার্ব করতে দেওয়া যাবে না। মন স্থির না থাকলে তুমি নিজের পরিকল্পনায় এডজাস্ট করতে পারবে না। তোমার একটাই লক্ষ্য হওয়া উচিত, কিভাবে মুচানকে নিজের পথ থেকে সরাবে। এই কথা ছাড়া আর কিছু নিয়ে তুমি ভেবো না। প্রথমে সেই কাজ শেষ করো, তারপর অন্য কিছু নিয়ে ভাববে। ওকে হত্যা করার জন্য আমার একমাত্র ভরসা তুমি। জিজুয়ান মাথা নত করে তখন বলে, ঠিক আছে মাস্টার, আমি বুঝেছি, আপনাকে নিরাশ করব না, আর আমি অনেকবার আপনাকে নিরাশ করেছি। অন্যদিকে মুচান এখনো সেই সোভেরেন বনের শক্তিকে নিজের শরীরের সঙ্গে মার্চ
করে চলেছিল। হঠাৎ সে বিস্মিত হয়ে বলে, আমি ভাবতেই পারিনি থান্ডার বডি ব্যবহার করার ফলে এমন কিছু একটা হবে। সোভারেন বনের শক্তি আমার থান্ডার বডিকে অনেকটাই ডেভেলপ করে দিয়েছে, মানে আমার থান্ডার বডি এখন আগের তুলনায় দ্বিগুণেরও বেশি শক্তিশালী হয়ে গেছে। আর এই অবিশ্বাস্য পরিবর্তন সম্ভব হয়েছে শুধু সোভারেন বনের কারণেই। সত্যি এটা অসাধারণ একটা জিনিস। এরপর মুচান নিজের ব্ল্যাক পেপারের দিকে তাকায়, কারণ সে জানতো এই পুরো প্রক্রিয়ায় ব্ল্যাক পেপারও বিশাল ভূমিকা পালন করেছে। মুচান জানতে চাইছিল যে সোভারেন বনের সমস্ত শক্তি যখন ব্ল্যাক পেপারটা শোষণ করে নিয়েছে বা সে অ্যাবজর্ব করেছে, তাহলে এর মধ্যে কি কি পরিবর্তন হয়েছে। সে নিজের স্পেশাল ওয়ার্ল্ডের ভেতরে প্রবেশ করে এবং ব্ল্যাক পেপারের দিকে তাকাতে থাকে। এরপর সে দেখতে পায় যে ওর উপর লেখা রহস্যময় অক্ষরগুলো, যেগুলো আগে মুচান ভালোভাবে দেখতে পারছিল না, সেগুলো এখন অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। যখন সে সেগুলো পড়তে শুরু করে তখন এক অবিশ্বাস্য বডি টেকনিকের কথা জানতে পারে, যে বডি টেকনিকের নাম হচ্ছে গ্রেট সোলার বডি, অর্থাৎ সহজভাবে বলতে গেলে সেলেস্টিয়াল সোভারেন বডি। মুচান বুঝতে পারে তখন যে তার হাতে থাকা এই ব্ল্যাক পেপার আসলে পুরো সেলেস্টিয়াল সোভারেন বডি টেকনিকের মাত্র একটি ফ্রেগমেন্ট, অর্থাৎ এরকম আরো ব্ল্যাক পেপার পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। সেসব একত্র করলে তবেই সম্পূর্ণ টেকনিকটা পাওয়া যাবে সেই বডি টেকনিকের। কেউ যদি এই 4টি ব্ল্যাক পেপারই সংরক্ষণ করে সেগুলোর সব রহস্য বুঝে সেলেস্টিয়াল সোভারেন বডি কাল্টিভেট করতে পারে, তাহলে সে পাবে এক আনডিফাইনিং বডি, অর্থাৎ এমন এক বডি যাকে ধ্বংস করা বা হত্যা করা প্রায় অসম্ভব। যদি মুচান এই বডি সফলভাবে কাল্টিভেট করতে পারে তাহলে তাকে মেরে ফেলা প্রায় অসম্ভব হয়ে যাবে। কিন্তু সমস্যা তো একটাই, মুচানের কাছে মাত্র একটি ফ্রেগমেন্ট আছে, বাকি অংশগুলো কোথায় আছে কেউই জানে না। সেগুলো পৃথিবীর নানা অংশে ছড়িয়ে আছে। মুচান এগুলো পড়তে পড়তে জানতে পারে যে সেই ফ্রেগমেন্টের মোট 4টি অংশ আছে, যেগুলো পৃথিবীর নানান স্থানে ছড়িয়ে আছে। তার মধ্যে একটি মাত্র মুচানের হাতে আছে, আর বাকি 3টি এখনো অজানা স্থানে ছড়িয়ে আছে। আর এগুলো জানার পর মুচান অনেক এক্সাইটেড হয়ে বলতে লাগে, যদি ভাগ্য আমার সহায় হয় আর আমি বাকি 3টা পেপারও খুঁজে পাই, তারপর সেলেস্টিয়াল সোভারেন বডি কাল্টিভেট করতে পারি, তাহলে আমি কতটা শক্তিশালী হব তা তো আমি এখনোই কল্পনা করতে পারছি না। তখন আমি সহজেই লুলিকে রক্ষা করতে পারবো, লু ক্লানকেও রক্ষা করতে পারবো এবং সুরক্ষা দিতে পারবো। এই সেলেস্টিয়াল সোভারেন বডি আমার সত্যিই খুব পছন্দ হয়েছে, যেভাবেই হোক আমাকে এটি কাল্টিভেট করতেই হবে। এই মুহূর্তে মুচান নিজের নতুন লক্ষ্য ঠিক করে ফেলে, আর তার নতুন লক্ষ্যটি হলো যে যেভাবেই হোক ব্ল্যাক পেপারের বাকি 3টি ফ্রেগমেন্টকে খুঁজে বের করতে হবে এবং সেলেস্টিয়াল সোভারেন বডিকে কাল্টিভেট করতে হবে। তার অবশ্য কাজটি মোটেও সহজ হবে না, কিন্তু মুচান যদি একবার কোনো বিষয়ে লক্ষ্য ঠিক করে ফেলে তাহলে সে সেটা অবশ্যই করে ছাড়ে। এরপর মুচান আবার সামনে এগিয়ে চলতে থাকে। অন্যদিকে আমরা ট্রায়ালের গ্রাউন্ডের বিভিন্ন স্থানে আরো অনেক কাল্টিভেটরকে দেখতে পাই, আর সেখানে ইউরানও ছিল, আর সেই জায়গাটার নাম ছিল 9 হেভেনলি স্টেপ। আর ইউরান তখন ছিল সেই 9 হেভেনলি স্টেজের সেকেন্ড স্টেপে দাঁড়িয়েছিল এবং সে সেখানে দাঁড়িয়ে চারপাশে তাকাচ্ছিল। সে তাকিয়ে তাকিয়ে ভাবছিল মুচান কোথায় গেল, সে এখনো আসছে না কেন। অনেকক্ষণ ধরে সে খুঁজছিল মুচানকে, কিন্তু এর কোনো খোঁজই পাচ্ছিল না ইউরান তখন আরো বলে, আমি তো ওকে এখানে আসতে বলেছিলাম, এখন পর্যন্ত ও এলো না কেন এখানে, ওর কি কোনো বিপদ হলো? তারপর ইউরানের বয়ফ্রেন্ড তখন হাসতে হাসতে বলতে থাকে, ওকে নিয়ে এত চিন্তা করো না, তুমি এখনো ওর জন্য অপেক্ষা করছো। আমার মনে হয় সে ইতিমধ্যে মারা গেছে কোনো এক বিপদে পড়ে। কতবার কষ্ট করে আমাদের হাত থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু এবার এই জায়গার বিপদগুলোই হয়তো তাকে মেরে ফেলেছে। হয় কেউ তাকে মেরেছে, না হলো নিজেই এমন কোনো ট্র্যাপের ভিতরে পড়ে গিয়েছিল যেখানে পড়ে সে মারা গেছে। যদি সে মারা না যেত তাহলে এতক্ষণে সে এখানে এসে পৌঁছে যেত। সেই লোকটা আরো বলে, তার ভাগ্য ভালো থাকলে হয়তো সে ফিরেও আসতে পারে, আর এখানে এসেই বা সে কি করবে? আমরা তো আগেই তার জন্য সব ব্যবস্থা করে রেখেছি, এখানে এলেও সে মরবে, আর যদি সে না আসে তাও সে হয়তো আগেই মারা গেছে, এটাই আমরা ভেবে নিতে পারি। ইউরান এই কথা শুনে রাগে বলে ওঠে, তোমরা শুধু মুচানকে মারার কথাই ভাবো, কিন্তু সে মরেনি, আর দেখবে সে অবশ্যই এখানে আসবে, আর তখনও তোমরা তাকে মারতে পারবে না। অন্যদিকে মুচানের মাস্টার লুলি এবং লিনজি সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েছিল। কেউ জানতো না মুচান এখন কোথায় আছে বা কি করছে। অবশ্য আমরা জানি সে এক কোণে বসে সোভারেন বন নিয়ে কাল্টিভেশন করছিল, তাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই তখন দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। সবাই ভাবছিল মুচান ঠিক আছে তো, তার কিছু হয়ে যায়নি তো। এদিকে মাস্টাররা আরো জানতে পারে যে ড্রাগন প্লেসের লোকেরা বিভিন্ন জায়গায় জোট বেঁধে রয়েছে মুচানকে মারার জন্য। তাদের লক্ষ্য একটাই, যেভাবেই হোক মুচানকে শেষ করে দিতে হবে এই ট্রায়ালের ভেতরেই। অর্থাৎ ট্রায়াল গ্রাউন্ডের বিপদ যথেষ্ট ছিল না, আরো অসংখ্য শত্রু তার প্রাণের পেছনে লেগে আছে, ফলে মুচানের জন্য বেঁচে থাকা আরো কঠিন হয়ে উঠছিল ধীরে ধীরে। তখন ব্ল্যাক ড্রাগন ঠান্ডা গলায় মাস্টারকে বলে, এই পৃথিবী এমনই, শক্তিশালীরাই টিকে থাকে। সামনে একজন শত্রু থাকুক কিংবা 1000 জন, যার শক্তি আর সাহস আছে সেই লড়বে আর বেঁচে থাকবে, আর দুর্বলরা আজ না হোক কাল মরেই যাবে। যদি মুচান সত্যিই অসাধারণ হয় তাহলে তাকে সব বাধার মুখোমুখি হতেই হবে। পরিশ্রম আর শক্তি প্রদর্শন ছাড়া জয়ের কোনো মূল্য নেই। মুচানের মাস্টার তার কথা শুনে প্রচন্ড রেগে গেলেও নিজেকে সংযত রাখে, কারণ এখন ব্ল্যাক ড্রাগনের সঙ্গে ফাইট করেও কোনো লাভ হবে না। মুচানকে বাঁচাতে হলে তাকে নিজের শক্তি দিয়েই কাজ করতে হবে। এরপর দৃশ্য আবার ফিরে আসে 9 হেভেনলি স্টেপের সেকেন্ড স্টেপে। সবাই অপেক্ষা করছিল তখন, ঠিক তখন ওই আকাশ থেকে হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করে, আর এই বিদ্যুতের কেন্দ্রবিন্দু ছিল মুচান, কারণ মুচান সেখানে এক দুর্দান্ত এন্ট্রি নিয়ে উপস্থিত হচ্ছিল। আর সোভারেন বনের শক্তি মুচানের
মুচানের থান্ডার বডিকে অনেক বেশি পাওয়ারফুল করে দিয়েছিল, যার কারণে মুচান এখন এন্ট্রি নেওয়ার সময় এতটা দুর্দান্ত দেখাচ্ছিল, তার শরীর থেকে বেরিয়ে আসছিল অসাধারণ সোভারেন পাওয়ার। এই দৃশ্য দেখে জিংতিয়ান উত্তেজিত হয়ে বলে, ও সে তো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, এবার তো ওর সঙ্গে লড়াই করা মজাদার হয়ে উঠবে। এখন আমি আরো বেশি অপেক্ষা করছি কবে নিজের হাতে ওকে হত্যা করব। অন্যদিকে মুচান কোনো সময় নষ্ট না করে দুর্দান্ত গতিতে 9 হেভেনলি স্টেপ পেরিয়ে উপরে উঠতে শুরু করে। প্রথমে ফার্স্ট স্টেপ, তারপরে 2 নাম্বার স্টেপ, তারপর 3 নাম্বার স্টেপ এবং তারপর 4 নাম্বার স্টেপ। এভাবেই সে একের পর এক স্টেপ অতিক্রম করতে শুরু করে। তার লক্ষ্য একটাই, 9 হেভেনলি স্টেপের নবম ধাপে পৌঁছানো, কারণ তার ধারণা ছিল স্পিরিচুয়াল প্রদানকারী এনার্জি এর আসল শক্তি ঠিক সেখানেই লুকিয়ে আছে, আর সেই শক্তি অর্জন করতেই তো সে এত দূরে এসেছে। এই দৃশ্য দেখে আশেপাশের সবাই তখন হতবাক হয়ে যায়, তারা এতক্ষণ ধরে প্রাণপণ চেষ্টা করে উপরে উঠতে পারছিল না, আর মুচান যেন কোনো বাধাই অনুভব করছে না, সে একের পর এক ধাপ পার করেই যাচ্ছে, অবিরাম গতিতে সে উপরে উঠে যাচ্ছে। এতে পাখিরা ক্ষিপ্ত হয়ে ওঠে, তারা একসঙ্গে মুচানের উপর ঝাঁপিয়ে পড়ে যাতে তাকে নবম ধাপে পৌঁছানোর আগেই থামিয়ে দেওয়া যায়। কিন্তু এখানকার মুচান আর এখনকার মুচান আর আগেকার মুচান এক নয়, সে আগের তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী হয়ে গেছে, বিশেষ করে তার থান্ডার বডির কারণে। এখন সে তার থান্ডার পাওয়ার ব্যবহার করে সবাইকে একের পর এক ছিটকে ফেলে দেয়, কাউকে চোয়ার মারে, কাউকে লাথি মারে, কাউকে ঘুষি মারে, কাউকে আবার আকাশে ছুঁড়ে মারে। তার সামনে কেউই এক মুহূর্তের বেশি দাঁড়িয়ে থাকতে পারছিল না। মুচান চারদিকে তাকিয়ে গম্ভীর গলায় তখন বলতে শুরু করে, আর কেউ আসো যে আমাকে থামানোর সাহস করবে, সামনে এসে দাঁড়াও পারলে। এ কথা শুনে সবাই তখন ভয়ে পিছিয়ে যায় এবং বলে, না না ভাই, তুই সামনে আগায় যা, তোরে আর কেউ বাধা দিব না, তোকে তো আর আটকানোর কথা আমরা আর ভাববো না। মুচান তখন হালকা হাসি দিয়ে সেখান থেকে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর সে ইউরানের কাছে পৌঁছে যায়। ইউরান তখন রাগ আর দুশ্চিন্তায় একসঙ্গে বলে ওঠে, মুচান তুমি কোথায় ছিলে? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি এখানে, তুমি কি জানো আমি ভাবছিলাম তোমার কিছু হয়ে গেছে, এত দেরি করলে কেন, তোমার কি কিছু হয়েছিল? মুচান তখন হাসতে হাসতে বলে, একটু কাল্টিভেট করতে বসেছিলাম তাই সময় লেগে গেল, তবে এখন তো এসে গেছে, চিন্তার কিছু নেই, আর চিন্তা করা বাদ দাও। মুচান তখন জিজ্ঞেস করে, এই 9 হেভেনলি স্টেপ আসলে কি জিনিস, একটু বিস্তারিত বলবে আমাকে? ইউরান তখন ব্যাখ্যা করতে শুরু করে, আমি যে স্পিরিচুয়াল এনার্জির কথা বলেছিলাম যেটা আমরা কাল্টিভেট করতে পারবো, সেটা এই জায়গা। এখানে মোট 9টি স্টেপ আছে। প্রথম স্টেপে এনার্জি সবচেয়ে দুর্বল, দ্বিতীয় স্টেপের শক্তি তার চেয়ে বেশি, প্রতিটি স্টেপের শক্তি প্রথমটার থেকে অনেক বাড়তে থাকে, আর সবচেয়ে শক্তিশালী এনার্জি পাওয়া যায় 9 স্টেপে। ইউরান আরো বলে, অনেক কাল্টিভেটর জীবন বাজি রেখে শুধু 9 স্টেপে পৌঁছানোর জন্য, কিন্তু সেখানে যাওয়া মোটেও সহজ কিছু নয়, ওটা কোনো শিশুদের খেলা নয়। এমনকি জিংতিয়ানো একা 9 স্টেপে গিয়ে কাল্টিভেট করতে পারে না, সেখানকার চাপ এত ভয়ঙ্কর যে তার অবস্থাও খারাপ হয়ে যাবে। বাকি সব স্টেপের শক্তি আসলে 9 স্টেপের থেকে ছড়িয়ে পড়ে, তাই 9 স্টেপের প্রকৃত শক্তি কল্পনারও বাইরে। এই কথা শুনে মুচানের শত্রুরা ঠাট্টা করে বলতে শুরু করে, বড় বড় স্বপ্ন দেখা বন্ধ করে রে এবার মুচান, তুই কোনোদিনও সেই 9 স্টেপে পৌঁছাতে পারবি না, কাল্টিভেশন করা তো দূরের কথা, ওখানে যেতে গেলে সেরা কাল্টিভেটরদেরও দম বন্ধ হয়ে যায়, আর তুই ভাবছিস সহজে সেখানে পৌঁছে যাবি? মুচান তখন সঙ্গে সঙ্গে মুখের উপরে জবাব ছুড়ে দেয়, তোমাদের এত বড় কথা বলার দরকার নেই, আগে 2-4টা স্টেপ পার হয়ে দেখাও তোমরা, তারপর এসে আমার সঙ্গে কথা বলবে। পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছিল, ঠিক তখনই ইউরান মাঝখানে এসে ঝগড়া থামিয়ে দেয় তাদের মধ্যে। সে রাগ নিয়ে বলতে শুরু করে, তোমরা মুচান সম্পর্কে এভাবে কথা বলো কেন সব সময়? এই কথা শুনে ইউরানের বয়ফ্রেন্ড প্রচন্ড রেগে যায়, সে গর্জে উঠে বলে, আমার এঙ্গেজমেন্ট হয়েছে তোমার সাথে, আর তুমি যদি বারবার ওর পক্ষ নাও তাহলে আমি ভুলে যাব তুমি আমার কে হও। আমি দেখছি তুমি সবসময় মুচানকে রক্ষা করার চেষ্টা করছো, ও তোমার কি লাগে, তুমি কি ওকে ভালোবেসে ফেলেছো? আরে একবার এমন করলে আমার চেয়ে খারাপ কেউ আর হবে না তোমার জন্য। আর এই কথা শোনার সাথে সাথে সেখানে থাকা একজন লোকের রাগ চরম পৌঁছে যায়, সে কোনো কথা না বলে সরাসরি সেই লোকটার মুখের ভিতরে এক ভয়ঙ্কর লাথি মারে, ধপাস করে লোকটা কয়েক গজ ছিটকে পড়ে যায়, দূরে ছিটকে পড়ে যায়, তার মুখ বিকৃত হয়ে যায়। সে রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে ওঠে, তুই সাহস পেলে কিভাবে আমাকে লাথি মারার? সে সঙ্গে সঙ্গে নিজের পাওয়ার ব্যবহার করে সে লোকটিকে মারতে চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই স্পিরিচুয়াল এনার্জির শক্তি সক্রিয় হয়ে ওঠে, চারদিকে ভয়ঙ্কর অরা ছড়িয়ে পড়ে। সেই শক্তি এতটাই প্রবল ছিল যে সবাই বিস্ময়ে শুধু তাকিয়েই থাকে তার দিকে। জিনতিয়ান তখন উত্তেজিত হয়ে বলে ওঠে, দারুণ, এই এনার্জির শক্তি সত্যিই অসাধারণ। এরপর সে নিজের সঙ্গীদের বলে, চলো সবাই চলো, আগে আমরা ওই শক্তির এনার্জি অর্জন করি, একবার এটা পেয়ে গেলে মুচানকে হারানো বাম হাতের খেলা হয়ে যাবে আমাদের জন্য, সব ঝগড়া এবার বন্ধ করো এবং আমাদের সঙ্গে চলো। তার সঙ্গীরাও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, সবাই মিলে তখন সেই এনার্জি অর্জনের জন্য বেরিয়ে যায়, কিন্তু কাজটা মোটেও সহজ হবে না। অন্যদিকে মুচান ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে সাধারণ কোনো স্টেপ নেবে না, সে সরাসরি 9 স্টেপে যাবে আর সেখানকার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে নিজেকে আরো শক্তিশালী করে তুলবে। কিন্তু প্রশ্ন এখন এখানে একটাই, মুচান কি সত্যি 9 স্টেপে পৌঁছাতে পারবে? সে কি টপ ফ্লোরে গিয়ে সফলভাবে কাল্টিভেশন করে আরো শক্তিশালী হতে পারবে, নাকি সেখানে তার জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর বিপদ? এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখনো পাইনি, সবকিছু জানা যাবে পরবর্তী এপিসোডে। আর তোমরা যারা 20 নাম্বার এপিসোড এখনো দেখোনি, কমেন্ট বক্সে লিংকে ক্লিক করে এখনই সেটা গিয়ে দেখে আসো। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত বাই।